অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের একের দাগের প্রশ্ন। একটি অপেক্ষকের সীমার সংজ্ঞা দাও। তো দেখে নাও, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইকুয়াল টু এল বলতে বোঝায় প্রদত্ত যে কোনো ধনাত্মক সংখ্যা এপসাইলন এর জন্য যদি অপর একটি ধনাত্মক সংখ্যা ডেল্টা নির্ণয় করা সম্ভব হয় যাতে মড এফ এক্স মাইনাস এল লেস দ্যান এপসাইলন যখন 0 লেস দ্যান মড এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা। এবার এখানে লেখা ছিল কি যে এপসাইলন যতই ক্ষুদ্র হোক না কেন আর ডেল্টাটা কি যার মান কেবলমাত্র এপসাইলনের উপর নির্ভর করে। ঠিক আছে, আর এই যে সংজ্ঞাটা আমরা লিখলাম এটাকে বলা হচ্ছে কি এটি হলো অপেক্ষকের সীমার বৈশ্লেষিক সংজ্ঞা। যেহেতু এই ভিডিওতে শুধুমাত্র প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করছি, সেই জন্যে এই ডেফিনেশন বা এই সংজ্ঞাটার মানে ব্যাখ্যা বা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা আমরা এখানে আর আলোচনা করলাম না। যদি কারো জানার ইচ্ছা হয় তো আই বাটনে ক্লিক করে ভিডিও দেখে নিতে পারো, সেখানে এই সংজ্ঞার ব্যাখ্যা অর্থাৎ উদাহরণসহ ব্যাখ্যাটা সেখানে তোমরা পেয়ে যাবে। প্রশ্ন, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স এবং এফ অফ এ এর পার্থক্য ব্যাখ্যা করো। দেখো, যখন এক্স ক্রমশ এ এর নিকটবর্তী হয় তখন লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স দ্বারা এফ এক্স অপেক্ষকের সীমাস্থ মান সূচিত করা হয়। অর্থাৎ এক্স এর মান যখন ধীরে ধীরে এ এর নিয়ারেস্ট হবে তখন এই যে ফাংশন এফ এক্স, এই এফ এক্সের মানটা কী হবে, ধীরে ধীরে কোন দিকে সূচিত হচ্ছে বা কোন দিকে সেই মানটা যাচ্ছে সেটাকেই আমরা মেনশান করি কি দিয়ে না লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স। অর্থাৎ এক্সের মান এ এর নিকটবর্তী হওয়ার জন্য এই ফাংশানের মানটা কার নিকটবর্তী হচ্ছে সেটাকে সূচিত করা হয় এই পুরো জিনিসটা দিয়ে, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স দিয়ে। অপরপক্ষে এফ অফ এ দ্বারা এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্স অপেক্ষকের প্রকৃত মান সূচিত হয়। অর্থাৎ এক্স ইকুয়াল টু এ বিন্দুতে যদি আমি এই ফাংশানটাকে ডিফাইন করছি, অর্থাৎ এক্স ইকুয়াল টু এ বিন্দুটা যদি আমি এই যে এফ এক্স অপেক্ষক আছে সেখানে ডিরেক্টলি পুট করে দিই তাহলে ফাংশানের যে পার্টিকুলার ভ্যালুটা দেবে সেটাকেই আমরা এফ অফ এ দ্বারা সূচিত করছি। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম না লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স বলতে একটা সীমাস্থ মান বোঝাচ্ছে, কোনো পার্টিকুলার মান বোঝায় না। কিন্তু এফ অফ এ দ্বারা কি করছে না এফ অফ এক্স যে ফাংশনটা তার একটা পার্টিকুলার মানকে আমরা সূচিত করছি। আর কি আছে না এছাড়া লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এল হলে এ কমা এল বিন্দুটি ওয়াই ইকুয়াল টু এফ এক্স কার্ভের উপরে থাকতে পারে আবার নাও থাকতে পারে। অর্থাৎ কি বলছে না লিমিট এক্স টেন্স টু অর্থাৎ এক্সের যে সীমাস্থ মান তার জন্য ফাংশানের যে সীমাস্থ মান সেই দুটো নিয়ে, অর্থাৎ এক্সের সীমাস্থ মান এ এবং ফাংশানের সীমাস্থ মান এল নিয়ে যে বিন্দু তৈরি হয়েছে সেই বিন্দুটা আমার এই কার্ভের উপরে অর্থাৎ ওয়াই ইকুয়াল টু যে এফ এক্স কার্ভ সেই কার্ভকে স্যাটিসফাই করতে পারে আবার নাও করতে পারে। তার মানে এই ওয়াই ইকুয়াল টু এফ এক্স কার্ভের উপরে থাকতে পারে নাও থাকতে পারে। আবার এফ অফ এ নির্ণয় করা সম্ভব হতে পারে আবার নাও হতে পারে। ঠিক আছে, এটাই ছিল 2 নম্বর যে কোশ্চেন তার উত্তর। 3 নম্বর প্রশ্ন বলেছে কি লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। এই যে সূত্রটা, এই সূত্রের সাহায্যে আমাদের দেখাতে বলেছে যে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু এন, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এবার আমরা কী করছি দেখো, আমাদের গিভেন লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা আমাদের গিভেন। এইটাকে কাজে লাগিয়ে আমাদের এই প্রমাণটা আনতে হবে। তাহলে আসি এই প্রশ্নটা তুলেছি লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। আমরা কি করেছি এখানে না এই 1 প্লাস এক্স এটাকে জেড ধরেছি, তাহলে এই 1 প্লাস এক্স ইকুয়াল টু যদি জেড ধরা হয় তাহলে এক্সের মান যদি টেন্স টু 0 অর্থাৎ 0-র খুব কাছাকাছি হয়, অর্থাৎ এখানে যদি 0-র খুব কাছাকাছি মান বসাই তাহলে কিন্তু 1 প্লাস 0-র খুব কাছাকাছি মান মানেই সেটা কি 1-এর খুব কাছাকাছি থাকবে, তার মানেই জেডের মান কি হলো না টেন্স টু 1 হলো বা 1-এর কাছাকাছি হলো। ওই জন্য আমরা কি করেছি এখানে
লিমিট জেড টেন্স টু 1 করেছি, যেখানে এক্স টেন্স টু 0 ছিল তার পরিবর্তে জেড টেন্স টু 1 করেছি। 1 প্লাস এক্সটাকে জেড ধরেছিলাম, ওই জন্যে 1 প্লাস এক্সের জায়গায় জেড বসিয়েছি। 1 যেমন আছে তেমন আছে। আর এক্সটা তাহলে কি আসবে, এখানে দেখো শুধু যদি এক্স রাখি তাহলে 1টা সাইড ওভার গিয়ে জেড মাইনাস 1 হয়, তাহলে এক্সের পরিবর্তে আমরা জেড মাইনাস 1 লিখতে পারি, লিখে দিয়েছি। এখন এই ফর্মটা দেখো একদম এই ফর্মের সেম চলে এসেছে, জাস্ট এখানে যেখানে এক্স ছিল সেখানে জেড আছে, আর এর জায়গায় আছে 1, আর 1-এর পাওয়ার তো আমি এন লিখতেই পারি, সেটা লিখে দিয়েছি। অর্থাৎ এই যে ফরমেশনটা তৈরি হয়েছে সিমিলারলি একদম সেম টু সেম এই ফরমেশন। তাহলে আমরা লিখতে পারি এই এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1 ফরমেশন অনুযায়ী যদি সাজাই, তাহলে এখানে কী হবে, এন এ টু দি পাওয়ার 1 মাইনাস এই 1 টু দি পাওয়ার এন মাইনাস 1, আর 1-এর পাওয়ার আমি যা খুশি করি না কেন 1 দেবে, তাহলে 1 ইন্টু এন মানে এন হবে। অর্থাৎ আমাদের প্রমাণটা এখানে শেষ হলো। 4 নম্বর প্রশ্নের উত্তরগুলো আমরা এখন আর আলোচনা করছি না, আমরা 5 থেকে পরবর্তী কোশ্চেনগুলো সলিউশন করব, এবং আমাদের এই ভিডিওর শেষে আমরা 4 নম্বর কোশ্চেনগুলো অর্থাৎ 4-এর দাগের যে কোশ্চেনগুলো সেইগুলো কেমনভাবে উত্তর করতে হয় সেটা আমরা এই ভিডিওর শেষে আলোচনা করব, ঠিক আছে। 5 নম্বর প্রশ্নটা দেখো, বলেছে কি এফ এক্স ইকুয়াল টু রুট ওভার অফ এক্স মাইনাস 3 হলে লিমিট এক্স টেন্স টু 3 এফ এক্স এর অস্তিত্ব আছে কি। তাহলে দেখো আমাদের প্রদত্ত কি আছে, এফ এক্স ইকুয়াল টু রুট ওভার অফ এক্স মাইনাস 3। এবার এই যে ফাংশনটা গিভেন, এই ফাংশনটা ডিফারেন্ট পয়েন্টের জন্য কেমনভাবে ডিফাইন করা যাচ্ছে সেটা দেখো। আমাদের যেহেতু এখানে বলেছে লিমিট এক্স টেন্স টু 3 এফ এক্স বের করতে, তাহলে আমি কি করব না 3-র আগের যে সমস্ত পয়েন্টগুলো আছে, ফর এক্সাম্পল 2.5, 2.3, 2.9, 2.8 সামথিং পয়েন্ট, অর্থাৎ 3-এর আগের যে পয়েন্টগুলো আছে তার জন্য এই ফাংশনটা কেমনভাবে ডিফাইন করা যাচ্ছে সেটা আমি নির্ণয় করব, এবং 3-এর পরের পয়েন্ট অর্থাৎ 3.2, 3.5, 3.6 সামথিং পয়েন্টের জন্য এই ফাংশনটা কেমন হচ্ছে সেটাকে আগে ডিফাইন করে নিচ্ছি। তাহলে দেখো এখানে যদি আমি 3-এর থেকে ছোট অর্থাৎ 3-এর বাম দিকের মান আগের মান কিছু পুট করি, তাহলে কি পাবো যে 3-এর আগের মান 2.5, 2.9 এরকম কোনো মান যদি বসাই, ফর এক্সাম্পল এখন 2.5ই বসাচ্ছি, তাহলে 2.5 মাইনাস 3 সেক্ষেত্রে রেজাল্ট দেবে কত, অবভিয়াসলি নেগেটিভ, কারণ সামনে একটা ছোটো, তাহলে নেগেটিভ রেজাল্ট দিচ্ছে বলে তাহলে 3-এর থেকে ছোট মানের জন্য যখন আমরা ফাংশনটাকে ডিফাইন করছি তখন আমাদের নেগেটিভ রেজাল্ট দিচ্ছে, ওই জন্য আমরা সামনে একটা নেগেটিভ নিয়েছি। ওই জন্য দেখো যখন এক্স লেস দ্যান 3 তখন ফাংশনটা যেটা আছে সামনে একটা নেগেটিভ নিয়েছি। ওকে, এবার 3-এর যদি আমি ডান দিকের বিন্দু বসাই অর্থাৎ 3-এর পরের বিন্দু অর্থাৎ 3 পয়েন্ট সামথিং যদি বসাই, তাহলে যেহেতু 3 পয়েন্ট সামথিং আমি এখানে যদি পুট করি সেটা অবভিয়াসলি 3-এর থেকে বড়, তাহলে সেখান থেকে 3 যদি আমি বিয়োগ করি আমি রেজাল্টটা পজিটিভ পাবো, সেই জন্য এখানে আর কোনো নেগেটিভ নেই। ওই জন্য দেখো যখন এক্স গ্রেটার দেন 3 তখন কিন্তু আর কোনো সামনে নেগেটিভ আসেনি। তাহলে এইভাবে ফাংশনটাকে আমি ডিফাইন করে নিয়েছি। এরপরে আমি কি করব, লিমিট এক্স টেন্স টু 3 প্লাস এফ এক্স অর্থাৎ 3-এর ডান দিকের বিন্দুর জন্য ফাংশনটা কেমন সেটা আমি নির্ণয় করতে চলেছি। তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু 3 প্লাস, আর 3-এর ডান দিকের বিন্দুর জন্য ফাংশনটাকে আগে ডিফাইন করা ছিল, তাহলে সেই ফাংশনটা এখানে পুট করা হয়েছে। এবার আমরা যদি এই এক্সের জায়গায় 3 ভ্যালুটা এখানে বসিয়ে দিই তাহলে 3 মাইনাস 3 হবে, তাহলে রুট ওভার অফ 3 মাইনাস 3 মানে 0, অর্থাৎ 3-এর ডান দিকের বিন্দুর জন্য ফাংশনের ভ্যালু কত হলো না 0, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 3 প্লাস এফ এক্স 0। তারপর দেখো আবার লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস এফ এক্স অর্থাৎ 3-এর আগের বিন্দু তার জন্য ফাংশনটা কেমন হচ্ছে, লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস মাইনাস অফ রুট ওভার অফ এক্স মাইনাস 3। কেন, আমরা আগেই দেখেছি 3-এর থেকে ছোট যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলোর জন্য আমরা কিন্তু এই ফাংশনটা নেগেটিভ রেজাল্ট শো করছিল, ওই জন্য সামনে একটা মাইনাস নিয়েছি, তা সেটাই এখানে আমরা ক্যালকুলেশানে বসাচ্ছি। এরপরে আমরা যদি এক্সের জায়গায় 3 যে ভ্যালুটা আছে সেটা যদি পুট করি তাহলে কি মাইনাস ছিলই, রুট ওভার অফ 3 মাইনাস 3 মানে 0, তাহলে সেক্ষেত্রেও আমার রেজাল্ট হলো 0। তাহলে আমরা যেহেতু দেখতে পাচ্ছি লিমিট এক্স টেন্স টু 3 প্লাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস এফ এক্স ইকুয়াল টু 0, অতএব লিমিট এক্স টেন্স টু 3 এফ এক্সের অস্তিত্ব আছে। কারণ কি না লিমিট এক্স টেন্স টু 3 প্লাস এফ এক্স এবং লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস এফ এক্স দুটোরই রেজাল্ট সেম, তাহলে আমরা বলতে পারি কি ফাংশনটার অস্তিত্ব আছে। এবার এখানে পয়েন্ট টু বি নোটেড যে
3 প্লাস এফ এক্স এবং 3 মাইনাস এফ এক্সের যে দুটো ভ্যালু যদি ইকুয়াল হয়ে যায় তাহলে যার সঙ্গে ইকুয়াল হবে সেটাই হবে ফাংশনটার লিমিট। তাহলে যেহেতু এখানে জিরোর সঙ্গে ইকুয়াল, তাহলে আমরা বলতে পারি যে লিমিট এক্স টেন্স টু 3 এফ এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ এই ফাংশনের লিমিটিং ভ্যালু কত হয়ে যাচ্ছে 3, যখন এক্সের লিমিটিং ভ্যালু এই ফাংশনটার লিমিটিং ভ্যালু হচ্ছে 0 যখন এক্সের লিমিটিং ভ্যালু আসছে 3, দ্যাট ইজ লিমিট এক্স টেন্স টু 3 এফ এক্স ইকুয়াল টু 0। প্রশ্ন, ফাই এক্স ইকুয়াল টু, এই ফাংশনটা ডিফাইন করা আছে এক্স নট ইকুয়াল টু 1 এর জন্য 2 আর এক্স ইকুয়াল টু 1 এর জন্য 0। তাহলে এই ফাংশনটা যদি এরকম হয় তাহলে লিমিট এক্স টেন্স টু 1 ফাই এক্সের অস্তিত্ব আছে কি না সেটা দেখাতে বলেছে, এবং যদি থাকে তাহলে তার মান কত। তো চলো, যে ফাংশনটা গিভেন আমার সেই ফাংশনটা আমি তুলেছি। তারপরে দেখো, আমরা আগেই দেখলাম কি যে কোনো একটা এক্সের কোনো একটা লিমিটিং পয়েন্টে যদি ফাংশনের অস্তিত্ব থাকতে হয় তাহলে সেই যে লিমিটিং পয়েন্ট তার পরের যে বিন্দু এবং তার আগের বিন্দুর জন্য লিমিটের ভ্যালুটা সেম হওয়া দরকার। আমি যদি দেখতে পাই যে 1-এর পরের বিন্দু অর্থাৎ 1 প্লাসের জন্য এই ফাই এক্সের যা ভ্যালু, এর আগের বিন্দু অর্থাৎ 1 মাইনাসের জন্যে যদি এর একই ভ্যালু দেয় তাহলে বলতে পারি যে এই ফাই এক্সের অস্তিত্ব আছে। তো চলো আমরা সেটা চেক করব। লিমিট এক্স টেন্স টু 1 প্লাস ফাই এক্স, তাহলে 1 প্লাস মানে কি 1-এর পরে, তাহলে 1-এর পরে মানে 1 নয় নিশ্চয়ই, তাহলে নট ইকুয়াল টু 1, তার জন্য ফাংশনটা ডিফাইন করা কত আছে এক্স নট ইকুয়াল টু 1-এর জন্য 2, তাহলে পরের লাইনে ওই জন্য আমরা নিয়েছি লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ ফাই এক্সের জায়গায় 2 পুট করেছি। কারণ কি না 1 প্লাস মানে 1-এর পরের বিন্দু, তার জন্য ফাংশনটা আগেই ডিফাইন করা ছিল যে 1-এর পরের বিন্দু মানে 1 ইকুয়াল নয়, এবং তার জন্যে নট ইকুয়াল টু হলেই ভ্যালুটা 2 হয়, বসিয়ে দিয়েছি। এবার দেখো এটা কনস্ট্যান্ট, ওই জন্যে এখানে এক্সের তো আর কোনো পার্ট নেই যে ভ্যালু বসাবো, ওই জন্য ডিরেক্টলি রেজাল্টটা 2 শো করেছে। ওকে, তারপরে দেখো লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস ফাই এক্স, তাহলে 1 মাইনাস ফাই এক্স মানে কি 1-এর আগের বিন্দুর জন্য ফাংশনটা কেমন হয় সেটা, তাহলে 1-এর আগের বিন্দু মানেই কি সেটাও ইকুয়াল টু 1 নয়, তার জন্যও তো সেই 2, তাহলে সেই জন্য 2 পুট করা হয়েছে, এবং এটাও কনস্ট্যান্ট সিমিলারলি 2। তাহলে এখানে আমরা দেখতে পেলাম কি 1-এর যে লিমিটিং ভ্যালুটা বের করতে বলেছিল 1 পয়েন্টে, 1-এর পরের পয়েন্টের জন্য ফাংশনের যা ভ্যালু 1-এর আগের পয়েন্টের জন্য ফাংশনের তাই ভ্যালু, অর্থাৎ আমরা বলতে পারি এখানে কি এই ফাংশনটার অস্তিত্ব আছে, সেটাই লিখেছি। যেহেতু লিমিট এক্স টেন্স টু 1 প্লাস ফাই এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস ফাই এক্স ইকুয়াল টু 2, তাহলে লিমিট এক্স টেন্স টু 1 ফাই এক্সের অস্তিত্ব আছে, এবং লিমিট এক্স টেন্স টু 1 ফাই এক্স ইকুয়াল টু 2। 7 নম্বর প্রশ্নে কী বলেছে, এফ এক্স ইকুয়াল টু মড এক্স বাই এক্স হলে দেখাও লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্সের মানের অস্তিত্ব নেই। তাহলে অস্তিত্ব নেই মানে কি, আমরা এখানে সেই একই কাজ করব যে এই যে 0 পয়েন্টে এক্সের যে লিমিটিং পয়েন্ট 0 তার ডান দিকের বিন্দুর জন্য ফাংশনের ভ্যালু বের করব, এবং তার বাম দিকের পয়েন্টের জন্য ফাংশনের ভ্যালু বের করব, এবং বের করে আমরা দেখব কি যে দুটো ইকুয়াল নয়, আর যদি ইকুয়াল না হয় তখন ফাংশনের কোনো এক্সিস্টেন্স বা অস্তিত্ব থাকে না। আমরা এখন সেটাই প্রমাণ করার চেষ্টা করব। তো চলো, প্রদত্ত এফ এক্স ইকুয়াল টু মড এক্স বাই এক্স, দ্যাট ইমপ্লাই এফ এক্স ইকুয়াল টু মাইনাস এক্স বাই এক্স যখন এক্স লেস দেন 0 এবং এক্স বাই এক্স যখন এক্স গ্রেটার দেন 0। কেন জিনিসটা বলি, মড এক্স অলওয়েজ আমাদের কি পজিটিভ রেজাল্ট শো করে, তাহলে আমি যদি মড এক্স নিই তাহলে মড এক্স তো অলওয়েজ পজিটিভ রেজাল্ট শো করবে। তাহলে এক্স যখন লেস দেন 0 অর্থাৎ এক্সের মান যখন নেগেটিভ এক্স, লেস দেন 0 মানে নেগেটিভ এক্স, তাহলে অবভিয়াসলি সমান সমান এই নেগেটিভ এক্স যদি মডের ভিতরে বসাই তাহলে তার রেজাল্টটা অবভিয়াসলি মাইনাস এক্স আমার দিতে হবে। কেন, এক্সের মানটা কী হবে ইকুয়াল টু মাইনাস এক্স, কেন লিখবো সেটাই বলছি। এবারে মড এক্স মানে অলওয়েজ পজিটিভ রেজাল্ট দেবে। এরপরে এক্সের মান যদি আমি নেগেটিভ নিই তাহলে এক্সের মান সামথিং আমি ধরলাম -2, ওকে। তাহলে এরপরে মাইনাস এখানে ছিল আর এক্সের ভ্যালুটা কত নেগেটিভ, তবেই তো টোটাল মিলে পজিটিভ হবে, মাইনাস মাইনাস পজিটিভ হবে তখন। তা ওই জন্যে যখন এক্স লেস দেন অর্থাৎ এক্সের ভ্যালুটা যখন নেগেটিভ তখন মড এক্স ইকুয়াল টু মাইনাস এক্স হয়। সেই জন্য দেখো এক্স লেস দেন 0 নিয়েছি, ওই জন্যে আমি মাইনাস এক্স পুট করেছি মড এক্সের জন্যে। আর পজিটিভ হলে তো তাহলে আর কোনো প্রশ্নই ওঠে না, পজিটিভ সমান পজিটিভ শো করবে, ওই জন্য যা ছিল তাই বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে ফাংশনটাকে আমি ডিফাইন করে নিয়েছি। এবার দেখো লিমিট এক্স টেন্স টু 0 প্লাস অর্থাৎ 0 ডান দিকের বিন্দুর জন্য এফ এক্স ইকুয়াল টু কী লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস আর ডান দিকের জন্য
ফাংশনটাকে ডিফাইন করেছিলাম কোনটা, ডান দিক মানে তো এক্স গ্রেটার দেন জিরো, তাহলে সেই জন্য ফাংশন এটা ছিল, সেটা আমি পুট করেছি। এবারে এক্স টেন্স টু জিরো মানে তো আর এক্স ইকুয়াল টু জিরো নয়, তাহলে আমি এটা নন জিরো পার্ট আমি কাটতে পারি, তাহলে উপর নিচে কাটলে 1 হয়ে যাবে, তার জন্য লিখেছি লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস 1, আর 1 তো কনস্ট্যান্ট, ওই জন্য 1 শো করেছে। সিমিলারলি এখানে আমরা দেখতে পাবো কি, যে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স ইকুয়াল টু জিরো মাইনাস বলতে কি জিরোর বাম দিকের বিন্দু, জিরোর বাম দিকের বিন্দুর জন্য ফাংশনটা কেমনভাবে ডিফাইন করা ছিল, মাইনাস এক্স বাই এক্স, সেটাই এখানে পুট করেছি। আর একই আর্গুমেন্ট অনুযায়ী আমি বলতে পারি যে নন জিরো পার্ট ক্যান্সেল হতে পারে, ওই জন্য ক্যান্সেল করলে -1 হবে, এবং লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস -1, এটা কনস্ট্যান্ট ওই জন্য -1 শো করেছে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যেহেতু লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, অর্থাৎ জিরোর ডান দিকের বিন্দুর জন্য ফাংশনের ভ্যালু যেটা, আর বাম দিকের জন্য ফাংশনের ভ্যালু দুটো সমান নয়, সেটাই লিখেছি লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স নট ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স। আর যেহেতু দুটো ইকুয়াল নয়, তাহলে আমরা বলবো কি এই ফাংশনটার কোনো অস্তিত্ব নেই। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। আসি চারের দাগের 5টা আমরা এখানে একটা দেখাচ্ছি, এবং বাদ বাকিগুলো একই রকম বলে আর দেখানো হয়নি, ঠিক আছে। তো একটা দেখলে তোমরা সবই পেরে যাবে, সেই জন্য একটা আমি দেখিয়ে দিচ্ছি। বলছে স্বজ্ঞাত ও লৈখিক পদ্ধতির সাহায্যে দেখাও লিমিট এক্স টেন্স টু জিরো মড এক্স ইকুয়াল টু জিরো। এই মড এক্সটা নিয়েছি কেন, ঠিক আগের অঙ্কে অর্থাৎ 7 দাগের অঙ্কে আমরা মড এক্স নিয়ে আলোচনা করেছি, সেই জন্য এটা আরও বুঝতে সুবিধা হবে, সেই জন্য আমি এটা নিয়েছি, ঠিক আছে। তো চলো আমরা ধরে নিচ্ছি কি এই যে ফাংশনটা, আমরা ধরো ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু মড এক্স, এই ফাংশনটা ধরে নিয়েছি, ওকে। এরপর আমরা ফাংশনটাকে ডিফাইন করছি। তাহলে দেখো এক্স লেস দ্যান জিরো হলে কি মড এক্স ইকুয়াল টু মাইনাস এক্স হয়, আগেই আলোচনা করা হয়েছে। আর এক্স গ্রেটার দ্যান জিরো হলে কি হয় না, শুধু এক্স হয়, সেটা আগেই আমরা আলোচনা করে নিয়েছি। তো চলো এখন আমরা কি করছি, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স, তাহলে সমান সমান লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, তাহলে জিরো প্লাস বলতে কি গ্রেটার দ্যান জিরো, এক্সের ভ্যালু গ্রেটার দ্যান জিরো হলে শুধু এক্স হয়, তাহলে এক্স পুট করা হয়েছে। আর এখানে যেহেতু এক্সের ভ্যালুটা জিরো, এখানে পুট করলে রেজাল্ট জিরো দেবে, তাহলে জিরো বসিয়ে দিয়েছি। একই রকমভাবে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স সমান সমান লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস মাইনাস এক্স, কেন জিরো মাইনাস অর্থাৎ জিরোর বাম দিকের বিন্দু, আর বাম দিকের বিন্দু মানে লেস দ্যান জিরো, লেস দ্যান জিরোর জন্য মাইনাস এক্স হয়, মড এক্স সমান সমান, তাহলে সেই জন্য মাইনাস এক্স পুট করা হয়েছে। তাহলে এখানে যদি এক্সের ভ্যালু জিরো পুট করা হয়, সেও রেজাল্ট দেবে জিরো। তাহলে দেখো জিরোর ডান দিকের বিন্দু অর্থাৎ এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স, আর লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স অর্থাৎ জিরোর বাম দিকের বিন্দুর জন্য দুটোর ক্ষেত্রেই আমাদের ফাংশনের ভ্যালু কিন্তু দুটোই জিরো। তাহলে আমরা বলতে পারি কি যে এই ফাংশনের অস্তিত্ব আছে, এবং সেই ফাংশনটার ভ্যালু কত না, এই ফাংশনটার লিমিটিং ভ্যালু লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স, দ্যাট ইজ লিমিট এক্স টেন্স টু এফ এক্স মানেই তো মড এক্স ইকুয়াল টু জিরো। আর আমার এটাই আমার অঙ্কে দিয়েছিল প্রমাণ করতে, তাহলে আমার এখন প্রমাণটা হয়ে গেল। এরপরে আসি যে চারের বাকি যে অঙ্কগুলো সেই একই রকম, তোমরা নিজেরা করবে। চারের দাগের আমি কি করছি, গ্রাফিক্যালি এই যে লৈখিক পদ্ধতিতে করতে বলছিল সেটা আমি জাস্ট একটু বলে দিই। তোমরা গ্রাফে যদি 1 2 করে দাগ টানো, এদিকে -1 -2 এক্স অক্ষ বরাবর টেনে নাও, একই রকমভাবে ওয়াই অক্ষের উপরে 1 2 করে টানবে, আর নিচের দিকে -1 1 -2 করে টানবে। এরপর দেখো এক্স এর ভ্যালু যখন 1 পুট করি আমি, তাহলে ডান দিকের ভ্যালুর জন্য কি হবে, 1 এর জন্য এখানে 1 দিলে সেটাই তো ওয়াই, তাহলে ওয়াই এর ভ্যালু 1 হবে, কেন কি ওয়াই ইকুয়াল টু মড এক্স। আর দেখো ডান দিকের ভ্যালুর জন্য ওয়াই মানে এফ এক্স, সেটাই মড এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু ফাংশনটা এই যে ফাংশন, আর সেটা কেমন ছিল এক্সের ডান দিকের বিন্দুর জন্য এক্স, তাহলে এক্স 1 হলে ইকুয়াল টু ওয়াই, তাহলে ওয়াইও 1, একই রকম এক্স 2 হলে ওয়াই 2, তাহলে সেই অনুযায়ী এক্সের মান যখন 1 তখন ওয়াইয়ের মান 1, সেই অনুযায়ী বসিয়েছি, 2 হলে 2 3 হলে 3, এইভাবে বসিয়েছি। এইভাবে তো আমি অসংখ্য যেতে পারি, এদিকে অসংখ্য যেতে পারি, এদিকে অসংখ্য গেলে দেখো এই ইনফিনিটির দিক থেকে ধীরে 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 মানগুলোতে যদি আমি এই দিক থেকে আস্তে আস্তে সরে সরে আসি, তাহলে দেখো এখানে 3 এর জন্য 3, 4 এর জন্য 4, 5 এর জন্য 5, 1 এর জন্য 1, 2 এর জন্য 2, 1 এইভাবে আসছে। তাহলে ধীরে ধীরে মানটা কার দিকে আসছে, জিরোর দিকে না। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম কি জিরোর ডান দিকের বিন্দু অর্থাৎ লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স, তার মানে কোন দিকে আসছে মানটা, জিরোর দিকে। সেটা আমরা আগেই দেখেছিলাম, এখন গ্রাফের সাহায্যে দেখলাম, এই যে এটাই রেজাল্ট এখানে দেখাচ্ছে। আবার দেখো -1 এর জন্য কি হবে, এখানে 1 বসালে এক্সের বাম দিকের বিন্দু, তাহলে বাম দিকের জন্য এখানে যদি 1 বসাই তাহলে -1, তাহলে ওয়াইয়ের মান -1, তাহলে এক্সের যখন -1 তখন ওয়াইয়ের মানও -1, তাহলে এখানে এই ওয়াইয়ের মান 1 হবে, কারণ -1 যদি আমি বসাই তাহলে এখানে -1 বসালে সামনে মাইনাস, আর -1 মানে +1 হয়ে যাবে,
তার জন্য 1 রেজাল্ট শো করবে। একই রকম -2 বসালে -2 তাহলে 2 শো করবে। এইভাবে যদি আমি যাই বরাবর তাহলে দেখতে পাবো ইনফিনিটি থেকে যদি ধীরে 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 আমি এদিকে আসি তাহলে আস্তে আস্তে মানটা কোন দিকে আসছে, ধীরে ধীরে জিরোর দিকে যাচ্ছে। তার মানে কি লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স, সেটাও আমার 0, যেটা আমরা আগে করেছিলাম। তাহলে লৈখিক পদ্ধতির সাহায্যে আমরা দেখতে পাচ্ছি যে 0 আমার লিমিটিং পয়েন্ট হচ্ছে, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 0 মড এক্স ইকুয়াল টু 0 হচ্ছে। আবার এই যে স্বজ্ঞাত পদ্ধতি অর্থাৎ যেভাবে আমরা অঙ্ক করি সেভাবেও দেখলাম কি না এই লিমিট এক্স টেন্স টু 0 মড এক্স ইকুয়াল টু 0ই হচ্ছে। তাহলে প্রমাণ করা গেল, এবং তোমরা 4 দাগের বাকি অঙ্কগুলো একই রকমভাবে প্রমাণ করে নিতে পারবে। পরের ভিডিওতে আমরা এর পরের যে অঙ্কগুলো আছে অর্থাৎ 7-এর পর থেকে 8-এর দাগের থেকে অঙ্ক স্টার্ট করব। এই ভিডিওটির যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট করো, এবং সেই একই কথা আবার বলবো যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী এই ধরনের ভিডিও পেতে। আর যদি এই ভিডিওটা কারোর যদি কাজে লাগে মনে হয় তোমাদের, তাহলে ভিডিওটি অবশ্যই তাকে একটু শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলো টাটা।